হ্যালো এভরিওয়ান, শুরু করতে যাচ্ছি আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের দশম লেকচার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কিত আমাদের আলোচনা নিয়ে। এই পর্যায়ে আমরা শুরুতে জানব আমাদের আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে গ্যাসের সূত্রসমূহ, দ্যাট মিনস হচ্ছে বয়েলের সূত্র, সালসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তাদেরকেই মূলত হচ্ছে আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ আমরা যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে আমাদের বয়েল, সালস এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলে, তাদেরকেই মূলত হচ্ছে আমরা আদর্শ গ্যাস বলে থাকি। তবে বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটি হচ্ছে এক ধরনের কাল্পনিক ধারণা। ঠিক আছে, তাহলে বাস্তবে কোনো আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই, এটি হচ্ছে একটি কাল্পনিক ধারণা মাত্র। তবে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের হিলিয়াম এবং নিয়ন কিছুটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অর্থাৎ বাস্তব গ্যাসের মধ্যে হিলিয়াম এবং নিয়ন কিছুটা আদর্শ গ্যাসের মতো আমাদের আচরণ করে। এছাড়া আমাদের আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব আমাদের রিয়েল লাইফে নেই। এবার এই যে আদর্শ গ্যাসের যে কাল্পনিক যে ধারণা মাত্র নেওয়া হলো, সে আদর্শ গ্যাস সম্পর্কিত কিছু আমাদের বৈশিষ্ট্য আমরা জানবো, যেগুলো আমাদের এমসিকিউ প্যাটার্নের জন্য পরীক্ষায় আসে। শুরু আমরা প্রথমটা যেটা দেখবো, যে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের যে অণুগুলো আমাদের আছে, সেই অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করে না। এই যে গ্যাসের যে অণুগুলো ছিল আদর্শ গ্যাসের, তো বলা হচ্ছে যে এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করবে না। তারপর হচ্ছে দেখো তো, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে একটি কমন সমীকরণ মেনে চলে, সেটি হচ্ছে পিভি সমান এনআরটি। এই সূত্রটা আমাদের মেনে চলে। আমরা ইতিমধ্যে আদর্শ গ্যাসের সমীকরণ তোমাদেরকে বলছিলাম, সেটা ছিল পিভি সমান এনআরটি। তাহলে সকল আদর্শ গ্যাস আমাদের হচ্ছে পিভি সমান এনআরটি এই সূত্রটি মেনে চলে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় হচ্ছে নগণ্য ধরা হয়। অর্থাৎ আমাদের এই যে গ্যাস পাত্রের আয়তন ধরো হচ্ছে এটা ভি, এই যে গ্যাস পাত্রের যে টোটাল আয়তনটা হচ্ছে ভি, এই আয়তনের সাপেক্ষে গ্যাসের যে অণুগুলো আছে তাদের আয়তনকে নগণ্য ধরা হয়, মানে একেবারেই কম। তাহলে কি বুঝালাম, গ্যাস পাত্রের যে টোটাল যে আয়তনটা ছিল তার সাপেক্ষে গ্যাসের যে অণুগুলো আছে তাদের আয়তনটাকে নগণ্য ধরা হয়। এরপর হচ্ছে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস হতে -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা -273 ডিগ্রি সেলসিয়াসে কমালে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে আমাদের শূন্য হয়। এই জিনিসটা আমরা পড়ছিলাম পরম শূন্য তাপমাত্রায়। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা যখন 0 কেলভিন বা যেটাকে আমরা বলি -273 ডিগ্রি সেলসিয়াস অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যাল ভাবে শূন্য হয়ে যায়। এজন্য বলছে যে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -273.15 ডিগ্রি সেলসিয়াসে আমাদের নিয়ে আসা হলে গ্যাসের আয়তন আমাদের শূন্য হয়ে যাবে, এই গ্যাসের আয়তনটা আমাদের শূন্য হয়ে যাবে। আবার গ্যাসের গতিতত্ত্ব অনুসারে এই -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আদর্শ গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে যায়। অর্থাৎ যেহেতু -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তির মানটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের আয়তন যখন শূন্য হয়ে যাবে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে সেই তাপমাত্রায় গ্যাসের গতিশক্তির মানটাও শূন্য হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আদর্শ গ্যাসের গতিশক্তির মানটা হচ্ছে শূন্য। এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের বেলায় বলছে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক, এটার আরেকটা নাম হচ্ছে প্রেষণ গুণাঙ্ক। কি গুণাঙ্ক? প্রেষণ গুণাঙ্ক। তাহলে আদর্শ গ্যাসের বেলায় এই প্রেষণ গুণাঙ্ক জেড এর মানটা হচ্ছে আমাদের 1। প্রেষণ গুণাঙ্কে প্রকাশ করা হচ্ছে জেড দ্বারা।
এই আদর্শ গ্যাসের জন্য আমাদের জেড এর মান হচ্ছে অলওয়েজ কত 1। এখন এই প্রেষণ গুণাঙ্ক বের করা যে সূত্র সেটা হচ্ছে জেড সমান পিভি বাই হচ্ছে এনআরটি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই মানগুলো বসালে চাপ, আয়তন, মোল সংখ্যা, মোলার গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা মানটা আমরা যখন বসাবো তখন ওই প্রেষণ গুণাঙ্কের মানটা হচ্ছে আমাদের 1 হবে। তাহলে আমরা কি বললাম, আদর্শ গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক বা হচ্ছে প্রেষণ গুণাঙ্কর মানটা হচ্ছে আমাদের 1। এরপর দেখা হচ্ছে যেটা বলছে যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস সমূহের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। তাহলে আমাদের আদর্শ যে গ্যাস সমূহের জন্য তাদের যে অভ্যন্তরীণ যে শক্তিটা আছে সেটা কখনোই আয়তনের উপর নির্ভর করবে না। এই জন্য আমরা এখান থেকে একটা সম্পর্ক জানবো বা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ডেল ইউ বাই হচ্ছে ডেল বি ইন্টু হচ্ছে টি ইকাল টু হচ্ছে আমাদের 0। এটা মানে বোঝাচ্ছে দেখো তো আমাদের আয়তনের সাপেক্ষে এখানে ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর ভি মানে হচ্ছে আমাদের আয়তন। এই জন্য বলছে যে স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে আমাদের অভ্যন্তরীণ শক্তির কোনো ধরনের পরিবর্তন হবে না বলে তাদের মানটা হচ্ছে আমাদের কত 0। তাহলে আমরা আবার একটু বলছি, আমাদের আদর্শ যে গ্যাস আছে তাদের অভ্যন্তরীণ শক্তিটা কখনোই আয়তনের উপর নির্ভর করবে না। এই জন্য আমরা বলতে পারবো ডেল ডেল ইউ বাই ডেল বি এটার ইকুয়াল মানটা হচ্ছে আমাদের 0। এখানে মনে রাখবা আমাদের ইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর বিটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন এবং কি হচ্ছে একটা তাপমাত্রা। এইগুলো হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাস ছিল তাদের হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখলাম। এবার চলে আসবো আমরা বাস্তব গ্যাস সম্পর্কিত। বাস্তব গ্যাস হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের বিপরীত বৈশিষ্ট্যগুলো আমাদের প্রদর্শন করবে। তাহলে বাস্তব গ্যাসের আমরা সংজ্ঞাটা যদি জানি সেটা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাসের যে সূত্র সমূহ আছে, দ্যাট মিনস হচ্ছে বয়েলের সূত্র, সালসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না, তাদেরকে মূলত হচ্ছে আমরা বলবো বাস্তব গ্যাস। অর্থাৎ আদর্শ গ্যাস বয়েল, সালস এবং অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাসগুলো আমাদের বয়েল, সালস এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলে না। তাহলে যে সকল গ্যাস এই গ্যাসের সূত্রগুলো মেনে চলে না তাদেরকে আমরা মূলত বলবো বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের ন্যায় আমাদের বাস্তব গ্যাসেরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখন দেখব। প্রথমত হচ্ছে যে আমাদের প্রথম যে পয়েন্টটা বলা আছে যে বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আমাদের রয়েছে। অর্থাৎ আদর্শ গ্যাসের বেলা আমরা যখন বলছিলাম যে গ্যাসের যে অণুগুলো আছে তাদের মধ্যে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। 2 নম্বর হচ্ছে বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। নগণ্য নয় হবে, এখানে নগণ্য নয় হবে। অর্থাৎ আমরা পড়ছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের গ্যাস পাত্রের যে টোটাল আয়তনটা ছিল তার সাপেক্ষে অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা হয়েছিল, কিন্তু তুমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই গ্যাস পাত্রে যে টোটাল আয়তন আছে তার সাপেক্ষে অণুসমূহের আয়তনকে নগণ্য ধরা যাবে না। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে বাস্তব গ্যাসকে আমরা নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে কঠিন বা তরলে রূপান্তর করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ওই কঠিন বা তরল অবস্থায় অণুসমূহের একটা নির্দিষ্ট আয়তন থাকে, যার কারণে মূলত আমাদের এই বাস্তব গ্যাসের জন্য আয়তনের সাপেক্ষে গ্যাসের অণুসমূহের আয়তনকে কোনোভাবে নগণ্য ধরা যাবে না। 3 নম্বর হচ্ছে বাস্তব গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলে না। যেহেতু এটা আদর্শ গ্যাসের সমীকরণ, এই সমীকরণটা বাস্তব গ্যাস সমূহ আমাদের মেনে চলে না। এরপর আমরা দেখব যে নিম্নচাপ, দ্যাট মিনস হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে নরমালি হচ্ছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তবে একটা কন্ডিশন এখানে তোমাদেরকে বলছে, সেটা হচ্ছে খুবই কম চাপে এবং সেটা 1 অ্যাটমসফিয়ার বা তার থেকে যদি কম হয় এবং হাই টেম্পারেচার মানে উচ্চ তাপমাত্রা যদি তার উপর প্রয়োগ করা হয় তখন বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি আবার বলছি,
নর্মালি হচ্ছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তবে খুবই কম চাপে অর্থাৎ নিম্ন চাপে সেই মানটা 1 atmosphere বা তার আরো নিচে যদি হয় এবং একই সাথে উচ্চ তাপমাত্রা যদি তার উপর প্রয়োগ করা হয়, তখনই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো করে আচরণ করতে পারে। এবার হচ্ছে স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভরশীল। তাহলে আমরা যে একটু আগে আদর্শ গ্যাসের জন্য বলছিলাম যে তার অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর কি বলতো নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকে লিখব যে সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি ইকুয়াল টু হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল বির মানটা ছিল 0, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমাদের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, তাহলে আমরা এটা সমান লিখতে পারবো হচ্ছে নট ইকুয়াল 0। এরপর হচ্ছে বাস্তব গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান দুই রকম হতে পারে, একটা হচ্ছে 1 অপেক্ষা বেশি আর একটা হচ্ছে 1 অপেক্ষা কম। তোমরা ইতিমধ্যে দেখেছো যে বাস্তব আদর্শ গ্যাসের বেলায় আমাদের প্রেষণ গুণাঙ্কের মানটা হচ্ছে 1, কিন্তু বাস্তব গ্যাসের জন্য এই প্রেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্কর মান দুই রকম হতে পারে, একটা হচ্ছে আমাদের 1 অপেক্ষা বেশি অথবা 1 অপেক্ষা কম। তো সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম এই গ্যাসগুলোর বেলায় আমাদের প্রেষণ গুণাঙ্কর মান 1 অপেক্ষা বেশি হয়, এবং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং অ্যামোনিয়া নামক যে গ্যাসগুলো আছে তাদের জন্য প্রেষণ গুণাঙ্কের মান 1 অপেক্ষা কম। তাহলে দুইটা জিনিস পেলাম, হাইড্রোজেন এবং হিলিয়ামের বেলায় প্রেষণ গুণাঙ্কের মান 1 অপেক্ষা বেশি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং অ্যামোনিয়া এই গ্যাসগুলোর বেলায় আমাদের প্রেষণ গুণাঙ্কের মান 1 অপেক্ষা কম। এজন্য আমাদের বাস্তব গ্যাসের বেলায় প্রেষণ গুণাঙ্ক মান কখনোই 1 হতে পারে না। এজন্য তার জন্য লেখা হয় জেড নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, আর জেড মানে আমরা কি বলছিলাম যে পিবি বাই এনআরটি নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আদর্শ গ্যাসের বেলা আমরা এই প্রেষণ গুণাঙ্কের মানটা পেয়েছিলাম 1, কিন্তু বাস্তব গ্যাসের বেলায় এই মানটা কখনোই 1 হবে না। এজন্য আমাদের বলা হচ্ছে জেড ইকুয়াল টু পিবি বাই এনআরটি নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আর সকল বাস্তব গ্যাস আমাদের একটা সমীকরণ মেনে চলে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। যে সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এই সমীকরণটা মেনে চলে। তার মানে আমরা আদর্শ গ্যাসের জন্য একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা ছিল পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাস এই সমীকরণটা মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস যেহেতু আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তার জন্য আমরা একটা সমীকরণ পাবো যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এবং সেই সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এই সমীকরণটি আমাদের বাস্তব গ্যাস মেনে চলে। তো এই গেল আমাদের বাস্তব গ্যাসেরও বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এবার আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাস্তব গ্যাসের আচরণ বা বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির অ্যামাগা পরীক্ষা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, বিচ্যুতি মানে হচ্ছে সরে যাওয়া, দূরে সরে যাওয়া। অর্থাৎ আমরা যে বললাম যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, অর্থাৎ তার থেকে তার একটা কি হয় বিচ্যুতি ঘটে। বাস্তব গ্যাসগুলো আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি ঘটে। এই যে বিচ্যুতি ঘটে এটা প্রমাণ করেন বিজ্ঞানী অ্যামাগা। অর্থাৎ বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো যে আচরণ করছে না, সেটা বিজ্ঞানী অ্যামাগা আমাদের একটা গ্রাফের মাধ্যমে প্রমাণ করেন। যে গ্রাফটার নাম হচ্ছে পিবি বনাম পি লেখচিত্র বা পিবি বনাম পি লেখচিত্র। তাহলে এই গ্রাফের মাধ্যমে আমরা এখন দেখব যে আসলে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এই পরীক্ষার নাম হচ্ছে আমাদের অ্যামাগা পরীক্ষা। আমরা এই যে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফের মাধ্যমে আমরা প্রমাণ করে দেখব যে আমাদের হচ্ছে আসলে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তো তোমরা হচ্ছে গ্রাফটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এখানে গ্রাফে দুটো অক্ষ আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, দেন হচ্ছে আমাদের ওয়াই অক্ষ।
ওকে, এখন আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানটা হচ্ছে পিবি, আর এক্স অক্ষ বরাবর আমাদের মানটা হচ্ছে পি। তাহলে আমরা এখানে অনেকগুলো চাপ দেখবো, ধরো 0 অ্যাটমসফিয়ার, 100 অ্যাটমসফিয়ার, 200 অ্যাটমসফিয়ার, 300 অ্যাটমসফিয়ার এবং ধরো 400 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে আমরা অনেকগুলো চাপের মান নিলাম এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের পিবি এর মান আছে। এখন এখানে আমরা আদর্শ গ্যাস এবং হচ্ছে বাস্তব গ্যাসের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব। অর্থাৎ চাপের মান পরিবর্তনের সাথে আমাদের পিবি এর মানের কেমন পরিবর্তন হয় সেটাই মূলত আমরা দেখব। প্রথমত হচ্ছে আদর্শ গ্যাসের জন্য আমরা যখন পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব, তখন বলছে যে চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হবে না, অর্থাৎ পিবি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। আরো বলছি, আদর্শ গ্যাসের বেলায় চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। তাহলে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা আসলে তার গ্রাফটা কেমন হবে? ধরো চাপ যখন 0 অ্যাটমসফিয়ার ছিল তখন আমাদের তখন পিবি এর মান ছিল এটা, এবং চাপ যখন 0 থেকে 100 করলাম তখনও দেখো তো পিবি এর মানের আমাদের কোনো ধরনের পরিবর্তন হয়নি। আবার 100 থেকে যখন 200 করলাম তখনও কিন্তু পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি চাপ যতই তোমাদেরকে বৃদ্ধি করাচ্ছি না কেন আমাদের আদর্শ গ্যাসের বেলায় এই পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা যে এখানে বিন্দুগুলো তোমাদেরকে দেখালাম, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা আসলে মূলত কি পাবো? আমরা পাবো হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা পাবো। এই যে আমাদের হচ্ছে এক্স অক্ষের আমাদের একটা সমান্তরাল রেখা আমরা পাচ্ছি। তার মানে আমরা আবার একটু বলছি, আমাদের আদর্শ গ্যাসের বেলায় আচ্ছা এই জিনিসটা আমরা আবার একটু দেখছি যে আমাদের দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর ছিল আমাদের চাপের মান, ধরো 0, 100, 200, 300 এরকম আমাদের মান ছিল। আর ওয়াই অক্ষ বরাবর ছিল আমাদের পিবি এর মান। আর আমরা বলছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের মান যতই বৃদ্ধি করা হোক আমাদের পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে চাপ যখন 0 ছিল তখন হচ্ছে আমাদের এই যে ধরো পিবি এর মান এখানে ছিল, চাপ যখন 0 থেকে 100 করলাম তখনও দেখো তো আমাদের পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আবার 100 থেকে যখন 200 করলাম তখনও কিন্তু পিবি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। 200 থেকে যখন 300 করলাম তখনও কিন্তু পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি চাপের মান যতই বৃদ্ধি করো না কেন আমাদের আসলে পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হয় না। এই জন্য বলা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে আমরা হচ্ছে একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। অর্থাৎ এই যে বিন্দুগুলো আমাদের আছে তাদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা একটা সরলরেখা পাবো যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই যে রেখাটা আমরা পেলাম সেটা মূলত হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের জন্য। এটা হচ্ছে মূলত আমাদের আদর্শ গ্যাসের জন্য আমরা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পেলাম। তাহলে আমি আবারও বলছি, আদর্শ গ্যাসের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন আমাদের পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হয় না, যার কারণে আমরা হচ্ছে একটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। এবার যে কাজ সেটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য আমাদের পিবি বনাম পি এর লেখচিত্র আমরা অঙ্কন করব। সেক্ষেত্রে আমাদের দুই ধরনের রেখা পাওয়া যায়, একটা হচ্ছে সরলরৈখিক রেখা আর একটা হচ্ছে আমাদের বক্ররেখা। তাহলে এক্ষেত্রে বিজ্ঞানী অ্যামাগার আমাদের বেশ কিছু বাস্তব গ্যাস নিয়ে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলেন। তো প্রথমত হচ্ছে আমরা হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটা গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র আমরা অঙ্কন করব। তাহলে বলছে দেখো তো হাইড্রোজেন এবং হিলিয়াম এই গ্যাসগুলোর ক্ষেত্রে চাপের মান বৃদ্ধিজনিত কারণে পিবি এর মান সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়।
অর্থাৎ চাপ যত বৃদ্ধি করব পিবি এর মান সরলরৈখিকভাবে তত বৃদ্ধি পাবে, অর্থাৎ সমানুপাতিক হারে তাদের মানটা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু এখন দেখব যে হাইড্রোজেন এবং যে হিলিয়াম আছে সে দুটি গ্যাসের ক্ষেত্রে আমাদের পিবি এর মানের পরিবর্তনটা কেমন হয়। দেখেন হচ্ছে আমরা দুটি গ্যাস দেখব, একটি হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস, আরেকটি হচ্ছে আমাদের হিলিয়াম গ্যাস। তো তোমরা যদি এই দুটা গ্যাসের বেলায় দেখো যে আমাদের হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম এই দুটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের চাপের মান যখন আমরা বৃদ্ধি করা শুরু করলাম আমাদের পিবি এর মান রৈখিক বরাবর বা সরল রৈখিক বরাবর বৃদ্ধি পায়। অর্থাৎ চাপ যত বৃদ্ধি করা হলো পিবি এর মানও তত কি বরাবর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের পরিবর্তনটা হচ্ছে সরল রৈখিক ভাবে পরিবর্তন হয়। এরপরে আমরা আরো কয়েকটা গ্যাস দেখবো, সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। এই গ্যাসগুলোর ক্ষেত্রে চাপের মান বৃদ্ধিজনিত কারণে পিবি এর মান আদর্শ মান থেকে প্রথমে হ্রাস পায়। তাহলে আদর্শ মান কোথায় ছিল আমাদের, এই যে আমাদের এক্স অক্ষে যে সমান্তরাল রেখাটা আমরা দেখলাম আমাদের এই গ্যাসগুলোর ক্ষেত্রে, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস, তাদের ক্ষেত্রে চাপের মান বৃদ্ধি করা হলে তাদের পিবি এর মান প্রথমে আদর্শ মান থেকে হ্রাস পাবে। আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটা নির্দিষ্ট বা ন্যূনতম মানে পৌঁছানোর পর তারপর আমাদের আবার বৃদ্ধি পাবে। তাহলে এখানে কেস হচ্ছে দুইটা। আমাদের এই চারটা গ্যাসের বেলায় চাপের মান যখন তুমি বৃদ্ধি করা শুরু করবা প্রথমে তাদের পিবি এর মানটা আদর্শ মান থেকে হ্রাস পাবে, হ্রাস পাওয়ার পর একটা নির্দিষ্ট বা ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর তারপর আবার বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথমে হ্রাস পাবে পরে আবার কি পাবো, বৃদ্ধি পাবে, যার কারণে তাদের রেখাগুলো হবে বক্ররেখা। তাহলে আমরা সেরকম ভাবে চারটা গ্যাসের জন্য আমরা যদি এবার তাদের রেখাগুলো একটু দেখি, সেটা হচ্ছে এই যে প্রথম যে গ্যাস সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস, তারপর যে গ্যাস সেটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস, এরপর যে গ্যাস সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং সর্বশেষ যে গ্যাসটা সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। তো তোমরা যদি এখানে গ্রাফে লক্ষ্য করো যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং যে অ্যামোনিয়া গ্যাসটা ছিল তাদের ক্ষেত্রে আমরা যখন চাপের মানটা বৃদ্ধি করলাম তাদের পিবি এর মান এই যে দেখো আদর্শ মান থেকে হ্রাস পেয়ে পেয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায়, একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায় বা ন্যূনতম বিন্দুতে কি বলতো পৌঁছানোর পর তারপর আবার বৃদ্ধি পাওয়া শুরু করে। আবার খেয়াল করো এই চারটি গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে চাপের মান বৃদ্ধি করার কারণে পিবি এর মান আদর্শ মান থেকে হ্রাস পেতে পেতে একটা নির্দিষ্ট বা ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর তারপর আবার কি পায় বলতো বৃদ্ধি পায়। তার মানে এখান থেকে বিজ্ঞানী এমাগা প্রমাণ করলেন সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে তুমি যখন চাপের মানটা পরিবর্তন করবা পিবি এর মান অবশ্যই পরিবর্তন হবে, সেটা সরলরৈখিক ভাবে পরিবর্তন হতে পারে বা হচ্ছে বক্ররেখা ভাবে পরিবর্তন হতে পারে। মানে কথা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে তুমি চাপের মান পরিবর্তন করার সাথে সাথে পিবি এর মানের পরিবর্তন হবে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু চাপের মান পরিবর্তনের সাথে পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হয় না, এজন্য আমরা বলতে পারি যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তো এটা ছিল এই গ্রাফের মাধ্যমে বিজ্ঞানী এমাগা প্রমাণ করলেন আসলে বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না, তার থেকে বিচ্যুতি ঘটাবে। তবে একটা নির্দিষ্ট কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটা তোমাদেরকে একটু জানতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আমাদের আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই পয়েন্টটা একটু মনে রাখবা, হাই টেম্পারেচার এন্ড লো প্রেসারে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আমাদের আচরণ করতে পারবে। তাহলে আমরা এই টপিকটা আবার একটু বলছি যে আমাদের আদর্শ বাস্তব গ্যাসের আচরণ কেন আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি ঘটে এটা প্রমাণ করেন বিজ্ঞানী এমাগা, এবং সেটা প্রমাণ করেন হচ্ছে একটি গ্রাফের মাধ্যমে। সেই গ্রাফটা ছিল আমাদের পিবি বনাম পি এর লেখচিত্রের মাধ্যমে। শুরুতে উনি আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলছে যে স্থির তাপমাত্রায় চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন আমাদের পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হবে না। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা চাপের মান যতই বৃদ্ধি করি না কেন আমাদের এই পিবি এর মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই, যার কারণে আমরা এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পাই।
অপরদিকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন পিবি বনাম পিএফ লেখচিত্র অঙ্কন করা হয় তখন মূলত দুই ধরনের রেখা পাওয়া যায়। একটা হচ্ছে সরলরৈখিক রেখা আর একটি হচ্ছে আমাদের বক্ররেখা। শুরুতে হাইড্রোজেন এবং যে হিলিয়াম নামক দুটি গ্যাস আছে তাদের জন্য চাপের মান বৃদ্ধি করলে আমাদের পিবি এর মান সরল রৈখিক ভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ চাপ যত বৃদ্ধি করা হবে আমাদের পিবি এর মানও তত বৃদ্ধি পায়। অপরদিকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের বেলায় চাপের মান বৃদ্ধি করলে পিবি এর মান প্রথমে আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর আবার বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রথমে চাপের মান বৃদ্ধি করলে পিবি এর মান হ্রাস পায় এবং পরে আবার কি পায়, বৃদ্ধি পায়, যার কারণে তাদের জন্য আমরা বক্ররেখা পাই। এখান থেকে প্রমাণিত করেন যে সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান যখন পরিবর্তন করা হবে আমাদের পিবি এর মানের অবশ্যই পরিবর্তন হয়। এজন্য যে আমাদের আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো আমাদের বিচ্যুতি দেখায়। তবে একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া আছে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। তাহলে আমরা এমাগা পরীক্ষাটা শেষ করলাম। এবার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এমসিকিউর জন্য আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের বিচ্যুতির ক্রম। আচ্ছা, আমরা আগে যে গ্রাফটা ছিল সেখান থেকে তোমাদের যদি একটু লক্ষ্য করাই যে আমাদের এই যা বাস্তব গ্যাসগুলো ছিল আদর্শ গ্যাস থেকে কার বিচ্যুতির মান কেমন ছিল। তো তোমরা জানো যে এখানে আমাদের একটা জিনিস ছিল প্রেষণ গুণাঙ্ক ছিল জেড। তো এখানে এই যে জেড এর মান 1 লিখলাম, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের জন্য। অর্থাৎ যেহেতু এখানে এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, এখানে আমাদের প্রেষণ গুণাঙ্ক মানে আদর্শ গ্যাসের জন্য যেটার মানটা হচ্ছে আমাদের 1। আর যে রেখাগুলো আমাদের সরলরৈখিক ছিল সেখানে তাদের জন্য জেড এর মান হচ্ছে 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বেশি বা বড়। আর যে গ্যাসগুলো আমাদের বক্র রাখা হয়েছে তাদের জন্য আমাদের প্রেষণ গুণাঙ্কর মানটা হচ্ছে জেড অপেক্ষা ছোট। লক্ষ্য করো, আদর্শ গ্যাসের বেলায় জেড এর মানটা 1, এই গ্রাফ থেকে আমরা লক্ষ্য করব। আর হাইড্রোজেন এবং হিলিয়াম তাদের জন্য জেড এর মান হচ্ছে 1 অপেক্ষা বেশি, এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া তাদের জন্য আমাদের প্রেষণ গুণাঙ্কর মান জেড এর মান 1 অপেক্ষা কম। এখান থেকে তোমরা পরীক্ষা আমাদের আসে যে আমাদের এই গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসটির বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন গ্যাসটির বিচ্যুতি সবচেয়ে কি বলতো কম। আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম হচ্ছে এই যে দুটা রেখা আমাদের সরলরৈখিক রেখা আছে সেখানে যে গ্যাসটা যত বেশি উপরে আছে মানে হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে যে গ্যাসটা যত বেশি উপরে ছিল তার আসলে বিচ্যুতি তত বেশি ছিল। তার মানে হাইড্রোজেন এবং হিলিয়ামের বেলায় এই দুটি সরলরৈখিক রেখার ক্ষেত্রে হাইড্রোজেনের অবস্থান যেহেতু উপরে ছিল তার মানে হচ্ছে হিলিয়াম অপেক্ষা হাইড্রোজেনের বিচ্যুতি বেশি করছে। আর যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া আছে তাদের যেহেতু বক্ররেখা, সেক্ষেত্রে যে গ্যাসটা আমাদের যত বেশি নিচে এসে নিচে আসলো, যে গ্যাসটা আমাদের যত বেশি কি আসলো নিচে আসলো তার আসলে বিচ্যুতি সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাই যে অ্যামোনিয়া গ্যাসের অবস্থানটা বেশি পরিমাণ কার্ভ হয়েছে, তার মানে সে তার বিচ্যুতির মান সবচেয়ে বেশি। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে অক্সিজেন এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস। এই জিনিসটা মনে রাখলে তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। সবচেয়ে বেশি আমাদের আসে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কোন গ্যাসটির বিচ্যুতি আদর্শ আচরণ থেকে বেশি হলো, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, পর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে অক্সিজেন, সর্বশেষ হচ্ছে আমাদের নাইট্রোজেনের বিচ্যুতি সবচেয়ে কম। তো এই জিনিসটা এখন আমরা তোমাদেরকে একটা সূত্রের মাধ্যমে দেখাবো, সেটা হচ্ছে বিচ্যুতির ক্রমটা আমরা আসলে কিভাবে নির্ণয় করবো। তো তুমি যদি ওই গ্রাফটা তোমার মাথায় সেট আপ থাকে তাহলে কিন্তু তুমি সহজে সেটা আইডেন্টিফাই করতে পারবা। এছাড়া আমরা যদি বলে রাখি সেটা হচ্ছে বিচ্যুতিটা হচ্ছে আমাদের আণবিক ভর এবং পোলারিটি দুটারই সমানুপাতিক। অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে সেই গ্যাসের বিচ্যুতির পরিমাণটাও বেশি হবে, একই সাথে যে গ্যাসের পোলারিটির মানটা বেশি তার বিচ্যুতির মানটাও বেশি। এখন আমরা এখানে দুটা সম্পর্ক বললাম, একটা হচ্ছে আণবিক ভরের সাথে আর একটা হচ্ছে আমাদের পোলারিটির সাথে। তাহলে আমরা আসলে কোনটা ধরে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায়োরিটিতে কাজ করে পোলারিটি। পোলারিটিটা হচ্ছে আণবিক ভর থেকে বেশি পরিমাণ প্রায়োরিটিতে থাকবে। প্রথমে আমরা তোমাদেরকে দেখাই, এখানে তিনটা গ্যাস দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হচ্ছে নাইট্রোজেন। আমরা দেখব এই যে গ্যাসগুলো দেওয়া আছে এগুলোর সবগুলো হচ্ছে নন পোলার যৌগ।
ঠিক আছে কিনা, নন পোলার হওয়ার কারণে সেখানে আমাদের পোলারিটি কনসেপ্টটা আসবে না। সেখানে আমরা তাদের বিচ্যুতিটা নির্ণয় করবো হচ্ছে আণবিক ভরের সাথে। তাহলে যেই গ্যাসটার এখানে আণবিক ভরটা বেশি হবে সেই গ্যাসটার বিচ্যুতি বেশি। আমি আবার একটু বলছি, বিচ্যুতির ক্রমটা আমরা নির্ধারণ করতে পারি দুইটা ফ্যাক্টর উপরে, একটা হচ্ছে আণবিক ভর, একটা হচ্ছে আমাদের পোলারিটি। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব পোলারিটিতে। যখন দুটা যৌগ বা একাধিক যৌগ পোলার হয়, একাধিক যৌগ যখন পোলার হবে তখন সেক্ষেত্রে আমরা আণবিক ভর না নিয়ে পোলারিটিটাকে প্রায়োরিটি দিব। তবে যে গ্যাসগুলো আছে সেগুলো যদি নন পোলার যৌগ হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হিসাব করতে হবে আণবিক ভর দ্বারা। সেক্ষেত্রে যে গ্যাসের আণবিক ভরটা বেশি হবে তার আসলে বিচ্যুতি তত বেশি। তো আমরা লক্ষ্য করি যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে তার আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32 গ্রাম, এবং নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আমাদের 28 গ্রাম। তাহলে যেহেতু এই গ্যাসগুলোর মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে তার বিচ্যুতিও সবচেয়ে বেশি। এরপর হচ্ছে অক্সিজেন গ্যাসের আণবিক ভরটা বেশি, তারপর হচ্ছে এর জন্য অক্সিজেনের বিচ্যুতির পরিমাণটা বেশি হবে নাইট্রোজেন অপেক্ষা। তাহলে যেহেতু এখানে সবগুলা গ্যাস হচ্ছে নন পোলার যৌগ, সেক্ষেত্রে যে গ্যাসের আণবিক ভরটা আমাদের বেশি তার বিচ্যুতির পরিমাণটা বেশি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। লক্ষ্য করো, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে আমাদের 44 গ্রাম। তাহলে আমরা যদি আণবিক ভর হিসাব করতাম তাহলে তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের তো বিচ্যুতির পরিমাণটা বেশি হওয়ার কথা। কিন্তু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড যৌগ, এটা হচ্ছে নন পোলার যৌগ, আর তার তুলনায় অ্যামোনিয়ার পোলারিটির পরিমাণটা বেশি, মানে অ্যামোনিয়া হচ্ছে একটা পোলার যৌগ। তাহলে এই দুটা যৌগের মধ্যে যেহেতু অ্যামোনিয়ার পোলারিটির পরিমাণটা বেশি, তাহলে সেখানে আমাদের আণবিক ভরটাকে আমরা প্রায়োরিটি না দিয়ে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে পোলারিটি। তাহলে এই দুটা গ্যাসের ক্ষেত্রে যেহেতু কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা অ্যামোনিয়ার পোলারিটির পরিমাণটা বেশি, তাহলে আমরা বলতে পারবো যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও অ্যামোনিয়ার যেহেতু পোলারিটির পরিমাণটা বেশি, তাই অ্যামোনিয়ার বিচ্যুতির পরিমাণটা বেশি হবে। তাহলে সামগ্রিকভাবে এই যে গ্যাসগুলো আছে তাদের বিচ্যুতির ক্রমটা যদি তোমাদেরকে দেখাতে যায়, সবচেয়ে বেশি আমাদের বিচ্যুতি হবে অ্যামোনিয়া, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে অক্সিজেন, এবং হচ্ছে আমাদের নাইট্রোজেন। আর আমাদের যে হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল সেখানে বিচ্যুতি সবচেয়ে বেশি ছিল আমাদের হাইড্রোজেন, এবং কম ছিল হচ্ছে আমাদের হিলিয়াম। এটা ছিল আমাদের সরলরৈখিক রেখাগুলোর জন্য, আর এই গ্যাসগুলো ছিল আমাদের বক্ররেখা রেখাগুলোর জন্য। তো তোমরা এটা মনে রাখতে পারলেও তোমরা গ্রাফটা যদি তোমাদের মাথায় থাকে সেখান থেকেও তোমাদের স্পষ্ট তোমরা বুঝতে পারবা কার বিচ্যুতির পরিমাণটা বেশি। দেখো, আবার যেটা বলছিলাম, হাইড্রোজেন এবং হিলিয়ামের এরা যেহেতু সরলরৈখিক রেখা, এখানে যার অবস্থানটা উপরে তার বিচ্যুতির পরিমাণটা বেশি। আর বাকি যে গ্যাসগুলো আছে মানে বক্ররেখাগুলো যারা আছে তাদের ক্ষেত্রে যার বক্ররেখার পরিমাণটা বা কার্ভের পরিমাণটা বেশি ছিল তার বিচ্যুতির পরিমাণটা বেশি। এভাবেও তুমি মনে রাখতে পারো। এবার আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো, সেটা হচ্ছে আমাদের যে সংকোচনশীলতা গুণাঙ্ক বললাম বা প্রেষণ গুণাঙ্ক বললাম, সেটা আসলে কি ছিল, যে আমাদের বাস্তব গ্যাস সমূহের আদর্শ গ্যাস সমূহের ধর্ম হতে বিচ্যুতিকে বলা হয় মূলত সংকোচনশীলতা গুণাঙ্ক। তাহলে আমরা বাস্তব গ্যাসের ধর্ম আদর্শ গ্যাস থেকে যে বিচ্যুতি ঘটে সেই জিনিসটাকে মূলত আমরা হচ্ছে প্রেষণ গুণাঙ্ক বা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক দ্বারা প্রকাশ করি। এবং এই সংকোচনশীলতা গুণাঙ্কর যে সূত্রটা ছিল সেটা তোমরা ইতিমধ্যে দেখেছো, সেটা ছিল আমাদের জেড ইকাল টু পি ভি বাই হচ্ছে আমাদের এনআরটি। এখন এই যে মানগুলো আছে অর্থাৎ চাপ, আয়তন, মোল সংখ্যা, মোলার গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা, আদর্শ গ্যাসের বেলায় আমাদের এই জেড এর মানটা হবে 1, আর বাস্তব গ্যাসের জন্য জেড এর মানটা পাওয়া যাবে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 1 অপেক্ষা বেশি আর একটা হচ্ছে 1 অপেক্ষা কম। তবে সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন এবং যে হিলিয়াম নামক দুটা গ্যাস আছে তাদের জন্য জেড এর মানটা হচ্ছে 1 অপেক্ষা বেশি, 1 অপেক্ষা বেশি। এবং আমাদের যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে তাদের জন্য আমাদের জেড এর মান 1 অপেক্ষা কম। ঠিক আছে, এই যে এখানে মনে রাখতে পারবা যে আদর্শ গ্যাসের বেলায় জেড এর মান হচ্ছে 1 এর সমান। আমাদের হিলিয়াম এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাদের ক্ষেত্রে জেড এর মানটাও 1 অপেক্ষা বেশি, এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের বেলায়
যেটার মান হচ্ছে 1 অপেক্ষা কম। তো আমরা এই ইনফরমেশন গুলো শেষ করলাম। আমরা এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা শুরু করব, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এবং একটা সমীকরণ ভ্যান ডার ওয়াল সমীকরণ সম্পর্কে জানবো। এই টপিকটা থেকে আমাদের মোটামুটি অনেকবারই সিকিউ কোশ্চেন গুলো আসে। আমরা আবার একটু টপিকটা বুঝাই যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এবং একই সাথে আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণকে প্রতিপাদন করব। আচ্ছা, জিনিসটা কেমন ছিল যে আমরা যে একটু আগে অ্যামাগা পরীক্ষাটা পড়লাম, সেটার মূল কনসেপ্টটা ছিল যে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি দেখায়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই বিচ্যুতির মূলত কারণটা কি, বা বাস্তব গ্যাসগুলো পিভি সমান এনআরটি এই সমীকরণটা কেন মেনে চলে না, সেটা মূলত আমরা প্রমাণ করব ভ্যান ডার ওয়াল সমীকরণের মাধ্যমে। তাহলে আমরা চলে আসি আমাদের আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের মূলত বিচ্যুতির কারণ হচ্ছে দুইটি। মানে বাস্তব গ্যাস যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তার মূলত কারণ হচ্ছে আমাদের দুইটি। নাম্বার 1 হচ্ছে আয়তনের ত্রুটি এবং নাম্বার 2 হচ্ছে আমাদের চাপের ত্রুটি। কেন ত্রুটিগুলো আসলো আমরা সেটা দেখাই। তোমরা জানো যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল সেটা ছিল পিভি সমান এনআরটি। এখন এই যে সমীকরণটা ছিল আদর্শ গ্যাসের জন্য, আমাদের আদর্শ গ্যাসের জন্য যে পরিমাণ আয়তন হিসাব করা হয়েছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সে আয়তনের মানটা একটু কম হয়। আবার বলছি, আদর্শ গ্যাসের জন্য যে আয়তনের মানটা হিসাব করা হয়েছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই আয়তনটা কম হয়। একই সাথে আদর্শ গ্যাসের বেলায় যে চাপটা ধরা হয়েছিল পি, বাস্তব গ্যাসের জন্য সেই চাপের মানটাও কম হয়। তাহলে আমরা দুইটা ল্যাকিং পেয়েছি বা দুইটা ত্রুটি পেয়েছি। নাম্বার 1 ছিল আয়তনের ত্রুটি এবং নাম্বার 2 ছিল চাপের ত্রুটি। ত্রুটিগুলা কি ছিল জাস্ট হচ্ছে মনে রাখবা, আদর্শ গ্যাসের জন্য যে পরিমাণ আয়তন বা চাপের মান হিসাব করা হয়েছিল, বাস্তবে আসলে তার তুলনায় কম হয়। তাহলে আয়তনও কম পাবো, আমরা হচ্ছে চাপের মানটাও কম পাবো। কিভাবে পাবো সেটা আমরা দেখবো, এবং একই সাথে বাস্তব গ্যাসের জন্য আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব। তো প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আয়তনের মানটা কিভাবে সংশোধন করা হয়। আচ্ছা, এটা ঠান্ডা মাথায় আমরা একটু বুঝতে হবে। বোঝার জন্য তোমরা আগে একটু জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এরকম। এই যে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্রের আয়তন, ধরো এখানে হচ্ছে ভি, আর হচ্ছে যে গ্যাসের যে অণুগুলো আছে, ওকে। এখন প্রথম দেখো তো আয়তন সংশোধনের জন্য আমরা কি করব। আমাদেরকে বলছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, যা উপেক্ষা করা যায়। এই কনসেপ্ট আমরা পড়ছিলাম গ্যাসের গতিতত্ত্ব বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে। আমরা জানি যে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে তাদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ এই যে গ্যাস পাত্রের যে আয়তনটা তোমরা দেখতে পাচ্ছ, এই আয়তনের সাপেক্ষে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে তাদের আয়তনকে নগণ্য ধরে বাদ দেওয়া যায়। এই বাদ দেওয়াটাকে বলছে উপেক্ষা করা যায়। যেহেতু অণুগুলোর আয়তন একেবারেই নগণ্য, সেক্ষেত্রে এই পুরা পাত্রের আয়তনের সাপেক্ষে এই অণুগুলোর আয়তন বাদ দিয়ে হিসাব করা হয়েছিল। এই জন্য দেখো তো আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল পিভি সমান এনআরটি, এখানে যে তোমরা ভিটা দেখতে পেয়েছিল, এটা মূলত হচ্ছে আমাদের পাত্রের আয়তন। কিসের আয়তন? পাত্রের আয়তন। যদি আমরা অণুগুলোর আয়তনকে নগণ্য না ধরতাম তাহলে কিন্তু পুরো আয়তন ভি ধরা যাইতো না। তখন হচ্ছে এই পুরা পাত্রের আয়তন থেকে অণুগুলোর আয়তন বাদ দিয়ে হিসাব করা হতো। যেহেতু আদর্শ গ্যাসের বেলায় আমাদের হচ্ছে পাত্রের আয়তনের সাপেক্ষে অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা হয়েছে, সেই জন্য আমাদের আদর্শ গ্যাসের আয়তনটা থাকে হচ্ছে ভি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের এই ধারণাটি কোনোভাবেই সঠিক নয়। মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের সাপেক্ষে নগণ্য ধরে তুমি বাদ দিতে পারবে না। আদর্শ গ্যাসে যেরকম অণুগুলোর আয়তনকে নগণ্য ধরে বাদ দিয়ে হিসাব করা হয়েছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা করা যাবে না। কারণ আমরা জানি বাস্তব গ্যাসের অণুসমূহের একটি যথেষ্ট পরিমাণ আয়তন থাকবে, সেটাকে একেবারে নগণ্য ধরা যাবে না। এর কারণটা আমরা বলছিলাম যে আমাদের নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আমাদের বাস্তব গ্যাসগুলোকে কঠিন বা তরল পদার্থে রূপান্তর করা যায়।
তো আবার কি বলছিলাম যে যারা বাস্তব গ্যাস আছে তাদেরকে আমরা নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করলে তাদেরকে আমরা কঠিন বা তরল পদার্থে রূপান্তর করতে পারি। তাহলে কঠিন বা তরল পদার্থের যেটা একটা নির্দিষ্ট আয়তন আছে বা তারা একটা নির্দিষ্ট আয়তন দখল করতে পারে, সেক্ষেত্রে বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তন আমরা পাত্রের আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা যাবে না। খেয়াল করো, কোন একটা গ্যাসীয় পদার্থ তার যে অণুগুলোর আয়তন আছে, ওই গ্যাসীয় পদার্থকে যদি আমরা কঠিন বা তরলে রূপান্তর করতে পারি এবং সেই অবস্থায় বা ওই কঠিন বা তরল অবস্থায় যেহেতু একটা অণুগুলোর একটা নির্দিষ্ট আয়তন থাকে, তার মানে হচ্ছে ওই পদার্থটাকে আমরা গ্যাসীয়তে রাখলে অণুগুলোর আয়তনকে আমরা একেবারে নগণ্য ধরে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি বলছে যে বাস্তব গ্যাসের যে অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের সাপেক্ষে আমাদের নগণ্য ধরে বাদ দিয়ে হিসাব করা যাবে না। তার মানে হচ্ছে এই গ্যাসের যে অণুগুলা ছিল, বাস্তব গ্যাসের জন্য অণুগুলো একটা যথেষ্ট পরিমাণ আয়তন আছে বা তারা পাত্রের মধ্যে একটা আয়তন দখল করে। যদি আয়তনটা দখল করে তাহলে কিন্তু সমীকরণে যে আমরা ভিটা ব্যবহার করছি সেই ভিটা কিন্তু এখন আর হবে না, সেই ভি এর পরিমাণটা একটু কমবে। কি পরিমাণ কমবে? এই পুরো পাত্রের আয়তন থেকে আমাদের গ্যাসের যে অণুগুলো আছে তাদের আয়তন বাদ দিয়ে হিসাব করতে হবে। খেয়াল করো, আদর্শ গ্যাসের বেলায় অণুগুলোর আয়তনকে আমরা নগণ্য ধরে বাদ দিয়ে ফেলছিলাম, যার কারণে তখন আয়তনটা ছিল পুরা পাত্রের আয়তন। কিন্তু যেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই অণুগুলোর আয়তনকে আমরা নগণ্য দেওয়ার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে অণুগুলো যেহেতু গ্যাস পাত্রে একটা নির্দিষ্ট আয়তন দখল করে, তাহলে বাস্তব গ্যাসের আমাদের আয়তনটা হবে এই পুরা পাত্রের আয়তন থেকে অণুগুলোর আয়তনকে বাদ দিতে হবে। বাদ দিলে যে আয়তনটা আমরা পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। জিনিসটাকে আমরা একটু সহজ করে বোঝানোর জন্য ধরো তোমাদেরকে আমি একটু বুঝাই যে আমাদের এটা একটা নির্দিষ্ট আয়তনে ধরো একটা বাগান ছিল। এখন এই বাগানটা পুরোটা এখন খালি, তাহলে ধরো সে এই বাগানে টোটাল আয়তন হচ্ছে আমাদের ভি। কিন্তু আমরা যদি এই ধরো বাগানের ভিতরে একটা ধরো হচ্ছে নির্দিষ্ট আয়তন একটা ধরো রাস্তা তৈরি করলাম। কি তৈরি করলাম? যেটা ধরো তোমরা পরিমিতিতে পড়ছিলা, এই বাগানের ধরো ভিতরে আমরা একটা রাস্তা তৈরি করলাম এবং ধরো এই রাস্তাটা ধরো 4 মিটার চড়া, এটা এরকম আমরা পড়ছিলাম। এখন এই যে রাস্তাটা তুমি তৈরি করলা, করার পর দেখো তো আমাদের বাগানের আয়তন কিন্তু এখন কমে যাবে। এর কারণ হচ্ছে এই পুরো আগে যে খালি বাগানটা ছিল তার মাঝখান দিয়ে দিয়ে তুমি যে একটা নির্দিষ্ট আয়তনের রাস্তা তৈরি করলা, তার মানে হচ্ছে বাগানের আয়তন এখন কি পাবে? হ্রাস পাবে। কি পরিমাণ হ্রাস পাবে? পুরা বাগানের আয়তন থেকে ওই যে যত মিটার আমাদের হচ্ছে একটা রাস্তা তৈরি করলা, রাস্তার আয়তনটা কি করতে হবে? বাদ দেওয়ার পর যে খালি স্পেসটা এখন আমাদের আছে সেটাই মূলত হচ্ছে এখন আমাদের বাগানের আয়তন। খেয়াল করো, একটা খালি বাগানের মাঝখানে আমরা একটা কি করলাম? রাস্তা তৈরি করে দিলাম। তাহলে স্বাভাবিকভাবে আমাদের যে খালি বাগানটা ছিল সেখানকার যে আয়তনটা ছিল তার তুলনায় এখন একটু আয়তনটা কমবে। কারণ হচ্ছে এই যে রাস্তাটা আমরা তৈরি করলাম তার একটা নির্দিষ্ট আয়তন সে এখন দখল করে ফেলছে। ঠিক তেমনি এখন যদি ধরো ওই বাগানের ভিতরে ধরো রাস্তা নেই, ধরো একটা ছোট এই খালি বাগানে একটা ছোট ধরো হচ্ছে নুড়ি পাথর আছে, একটা ছোট ধরো কি আছে আমাদের নুড়ি পাথর আছে, এই যে এরকম একটা ছোট্ট একটা নুড়ি পাথর আছে। তাহলে এই পুরা বাগানের সাপেক্ষে এখন কিন্তু ওই যে নুড়ি পাথরের যে আয়তনটা ধরো আছে সেটা একেবারে নগণ্য ধরে আমরা বাদ দিয়ে হিসাব করতে পারি। কিন্তু যে রাস্তাটা ছিল তাকে নগণ্য ধরে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মূলত আমাদের বলছিলাম যে আমাদের এই বাগানে ধরো ছোট্ট একটা পাথরের কোনা বা নুড়ি পাথর আছে, তাহলে ওই বাগানে বিশাল বাগানের সাপেক্ষে ওই আয়তনটা নগণ্য ধরে এটাকে আমরা হিসাব করে নাও। এই জন্য বলা হচ্ছে যে আমরা যে বাস্তব গ্যাস এবং যখন আদর্শ গ্যাসের জন্য আয়তনটা হিসাব করি, প্রথমত হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলো ছিল তাদের আয়তনটা ওই যে নুড়ি পাথরের মতো একেবারে নগণ্য থাকে, যার কারণে এটাকে আমাদের বাদ দিয়ে হিসাব করা হয়। তো তখন তাহলে কি থাকবে? শুধুমাত্র পাত্রের আয়তনটা ভি থাকে, যেহেতু অণুগুলোর আয়তনটা হচ্ছে নগণ্য। কিন্তু যখন তুমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসবা তখন বলছে এই অণুগুলোর আয়তন নগণ্য ধরা যাবে না বা নগণ্য হয় না। কেন হয় না? কারণ হচ্ছে বাস্তবে কোন একটি গ্যাসকে তুমি হচ্ছে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করলে সেটি হচ্ছে কঠিন বা তরল পদার্থে রূপান্তর হয়। যেহেতু আমাদের কঠিন বা তরল পদার্থের একটা অণু সময়ের নির্দিষ্ট আয়তন থাকে,
তাহলে গ্যাসীয় অবস্থায় তার অবশ্যই একটা আয়তন থাকবে, এবং সেই আয়তনটাকে তুমি নগণ্য ধরে একেবারে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের আয়তনের মানটা একটু কম হবে। কেন কম হবে? কারণ হচ্ছে এই পুরা পাত্রে যে আয়তনটা ছিল সেখান থেকে যে গ্যাসের অণুসমূহ আছে তাদের আয়তনটা বাদ দেওয়ার পর যে আয়তনটা আমরা পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তনটা কেমন। আমরা ধরে নিলাম যে আমাদের 1 মোল পরিমাণ কোন একটি বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তন, 1 মোল পরিমাণ কোন একটি বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তন যদি স্মল বি হয়, তাহলে আমরা এন সংখ্যক মোলের জন্য আমরা হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তনটা পাবো হচ্ছে এনবি। তাহলে এই যে এনবি পরিমাণ আমাদের আয়তনটা দখল করলো, এই পুরা পাত্রের আয়তন থেকে এনবি পরিমাণ আয়তনটা বাদ দিলেই, অর্থাৎ গ্যাসের অণুসমূহের আয়তনটা বাদ দিলে যে আয়তনটা আমরা পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। আমরা আবার একটু বলছি, 1 মোল পরিমাণ গ্যাসের অণুসমূহের আয়তনকে আমরা ধরলাম হচ্ছে স্মল বি। এখন যদি আমরা এন সংখ্যক মোলের জন্য হিসেব করি তাহলে আমাদের অণুসমূহের আয়তন দাঁড়াবে এনবি। তাহলে এই পুরো পাত্রের আয়তন থেকে এই এনবি পরিমাণ আয়তনটা বা অণুসমূহের আয়তনটা বাদ দিলে আমরা হচ্ছে বাস্তব গ্যাসের আয়তনটা পাবো। তাহলে এই যে আমাদের বলা আছে যে আদর্শ গ্যাসের আয়তন বি হতে অণুসমূহের আয়তন বাদ দিলে যে প্রাপ্ত আয়তনটা হবে সেটা মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। এখন সেক্ষেত্রে আমরা বলছি যে প্রতি মোল বা 1 মোল গ্যাসের অণুসমূহের আয়তনকে আমরা ধরলাম হচ্ছে স্মল বি, আর আমাদের সম্পূর্ণ পাত্রের আয়তনটা ছিল হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে 1 মোল বাস্তব গ্যাসের আয়তন হবে এই পুরা পাত্রের আয়তন থেকে আমাদের 1 মোল পরিমাণ অণুসমূহের আয়তনটা বিয়োগ যাবে। আর যদি আমরা এন সংখ্যক মোলের জন্য বাস্তব গ্যাসের আয়তনটা হিসাব করি সেটা হচ্ছে পুরা পাত্রের আয়তন থেকে আমাদের এই এন বি পরিমাণ আয়তন বাদ দিলে যে আয়তনটুকু আমরা পাচ্ছি সেটাই মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। তাহলে আদর্শ গ্যাসের যে আয়তনটা ভি ছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই আয়তনটা কমবে এবং সেই মানটা আমরা পাবো হচ্ছে ভি মাইনাস এন বি। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট আমরা যে সংশোধনটা দেখবো সেটা হচ্ছে আমাদের চাপের সংশোধন। আচ্ছা, চাপের ক্ষেত্রে আমাদের কি বলা আছে একটু দেখেন তো। চাপের ক্ষেত্রে একটু আলাদা করে তোমাদেরকে মনোযোগ রাখতে হবে, এখানে কথাগুলো একটু ভালো করে শুনতে হবে। বলছে এখানে আমরা একটা দেখো তো, আমরা একটা গ্যাস পাত্র ড্র করি। তাহলে এখানেও দেখা হচ্ছে গ্যাসের অণুসমূহ আছে। আচ্ছা, ওকে। এবার আমরা একটু বুঝি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। এটাও আমরা গ্যাসের গতিতত্ত্ব বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে জানি যে আমাদের যে গ্যাসের যে অণুগুলো আছে তাদের মধ্যেই কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। এটা মানে হচ্ছে অণুসমূহের মধ্যে নিজেদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল কাজ করে না। কিন্তু এই ধারণাটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের সঠিক নয়। কারণ আমরা জানি যে বাস্তব যে গ্যাস সমূহ আছে তাদের অণুসমূহের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ না করলেও বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই অণুসমূহের মধ্যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো? দুটা ফ্যাক্টর দাঁড়ালো। আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের মধ্যে কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না। এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, এই জন্য গ্যাসের অণুসমূহ বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে পারবে। আর যেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এজন্য তাদের চাপের পরিমাণটা কম হবে, তারা কম পরিমাণে চাপ প্রয়োগ করবে। আমরা একটু আগে একটা কথা তোমাদেরকে বলছিলাম যে আমাদের যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনের মানটা যেরকম আমরা ভি ধরছিলাম, বাস্তবে তার তুলনায় একটু কম পাই। একই রকম ভাবে আদর্শ গ্যাসের যে চাপটা ছিল পি, বাস্তব গ্যাসের জন্য সেই মানটা একটু কম পাবো। মূল কারণটা কি ছিল? মূল কারণটা মাত্র আমরা বলছি যে আমাদের আদর্শ গ্যাসের বেলায় অনুসময়ের আয়তন আমাদের এই অনুসময়ের মধ্যে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না। এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করে না, তারা কি করে? পাত্রের দেওয়ালে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে পারে।
আর আদর্শ বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এই জন্য তারা পাত্রের দেওয়ালে কম পরিমাণে চাপ প্রয়োগ করে। এখন জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো, একটু দেখো। আমরা জানি যে গ্যাসের যে অণুগুলো থাকে তারা অবিরাম কি করে বলতো, ছোটাছুটি করে বা সংঘর্ষে লিপ্ত হয়। এখন এই যে ছোটাছুটি যখন করে, তখন আসলে তারা কি করে, দেখো এই যে গ্যাসের অণুগুলো ছিল তারা পাত্রের দেওয়ালে কি করে, চাপ প্রয়োগ করে। এই যে অণুগুলো ছোটাছুটি করবে, এখানে এই ছোটাছুটি করতে গিয়ে মূলত হচ্ছে কি পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে। এখন চাপের মানটা কখন বেশি হবে আর কখন কম হবে, এই জিনিসটা একটু বুঝো। এই যে গ্যাসের যে অণুগুলা ছিল, তার সাথে এই অণুটার সাথে অন্য অণুগুলা যদি কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ না করে, অর্থাৎ যে অণুটা তখন পুরাটা স্বাধীন থাকবে, তো মুক্ত থাকবে, সেই অবস্থায় সে পাত্রের দেওয়ালে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে পারবে। অর্থাৎ অণুটা যখন মুক্ত থাকে, অন্য অণুগুলোর সাথে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কাজ না করে, তাহলে সেই অণুটা পাত্রের দেওয়ালে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে পারবে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা জানি অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এই যে দেখুন অণুগুলোর মধ্যে কি থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত বাড়তে থাকবে, এই অণুটার চাপের মানটা তত কমতে থাকবে। অর্থাৎ অন্য অণুগুলোর সাথে যখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করবে, সে কিন্তু আগের মতো করে জোরে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতে পারবে না। বরং এই আন্তঃআণবিক আকর্ষণ বল মান যত বাড়তে থাকবে, তার আসলে এই দেওয়ালে চাপ দেওয়ার ক্ষমতাটা তত বেশি কমতে থাকবে। সোজা কথা হচ্ছে, অণুগুলা যখন মুক্ত ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তখন সে অধিক পরিমাণ জোরে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করে, তখন কিন্তু সেই আগের পরিমাণে চাপ প্রয়োগ করতে পারে না। এই ঘটনাটাকে মনে রাখার জন্য আমরা তোমাদেরকে একটা জিনিস বুঝাই। ধরো একটা দৌড় প্রতিযোগিতায় আমাদের বেশ কিছু মানুষ অংশগ্রহণ করলো। এখন কোন একজন ব্যক্তি বা দৌড়বিদ যখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সে তার সর্বোচ্চ বেগে আমাদের দৌড়ানো শুরু করে। এখন ওই যে ব্যক্তিটা ছিল, সে যখন তার সাথে অন্য কোনো ব্যক্তির আকর্ষণ বল যদি কাজ না করে, অর্থাৎ সে যখন মুক্ত ছিল, একলা ছিল, এককভাবে যখন সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সে তার সর্বোচ্চ বেগে দৌড়ে অংশগ্রহণ করে এবং একটা নির্দিষ্ট গতিবেগ সে লাভ করবে। কিন্তু কোন একজন ব্যক্তি যখন দৌড়তে শুরু করলে, তখন যদি তাকে পিছন থেকে কেউ টাচ করে বা টান দিয়ে ধরে রাখতে চেষ্টা করে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ওই দৌড়বিদের গতিবেগটা কি হয়, হ্রাস পায়। আবার বলছি, কোন একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, সে তার নির্দিষ্ট বা সর্বোচ্চ বেগে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং একটা নির্দিষ্ট গতিবেগ লাভ করবে। দৌড়তে গিয়ে তাকে যদি পিছন থেকে কেউ টাচ করে ধরে রাখে বা টান দিয়ে ধরে রাখে, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার গতিবেগের মানটা হ্রাস পাবে। এখন একজনের জায়গায় যদি দুজন তাকে টান দিয়ে ধরে রাখেন, তাহলে গতিবেগ আরো কি পাবে, হ্রাস পাবে। এই যে টান দিয়ে তাকে ধরে রাখলো, এই ঘটনাটা আমরা বলতে পারি তার সাথে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করছে। এই যে পিছন থেকে টান দিয়ে ধরে রাখার কারণে তার গতিবেগটা হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের পিছন থেকে যতজন ব্যক্তি তাকে টান দিয়ে ধরে রাখতে পারবে, তার কিন্তু আসলে গতিবেগটা তত হ্রাস পাবে। এই ঘটনাটাকে আমরা বোঝাচ্ছি এইভাবে, যে যখন কোন একটা অণু কি ছিল বলতো, মুক্ত বা স্বাধীন ছিল, তখন সে তার সর্বোচ্চ চাপটা পাত্রের দেওয়ালে কি করবে, প্রয়োগ করবে। কিন্তু যখন তার সাথে অন্য অণুগুলা আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করবে, এবং এই আকর্ষণ বল যত বেশি কাজ করবে, তার কিন্তু আমাদের পাত্রের দেওয়ালে চাপ দেওয়ার ক্ষমতাটা তত বেশি কমবে। মানে মুক্ত থাকলে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে, অন্যের সাথে যুক্ত থাকলে তত বেশি তার কি হবে বলতো, চাপের পরিমাণটা কমবে। কারণ অন্য অণুর সাথে যখন সে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে, তখন সে চাপ প্রয়োগ করতে পিছন থেকে তাকে কি করবে বলতো, টান দিয়ে ধরে রাখবে। এই টান থাকার কারণে আমাদের হচ্ছে পাত্রের দেওয়ালে তার চাপ দেওয়ার ক্ষমতাটা কমে যাবে। এই জিনিসটাকে তোমরা মনে রাখবা, যখন একটা দৌড়বিদ একলা বা স্বাধীনভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন সে তার সর্বোচ্চ গতিবেগটা লাভ করতে পারবে। কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় তাকে যদি কেউ পিছন থেকে টান দিয়ে ধরে রাখে, মানে তার সাথে একটা ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, তখনই কিন্তু তার গতিবেগটা কমবে। এখন একজন ব্যক্তির জায়গায় যদি একাধিক ব্যক্তি তাকে টান দিয়ে ধরে রাখতে চায়, তখন তার গতিবেগটা অনেক কমতে থাকবে। তার মানে আমরা বুঝলাম যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত বাড়তে থাকবে, অন্য সময়ের আমাদের চাপের পরিমাণটা তত কমতে থাকবে। এবার আসো আমাদের যে মূল থিমে আমাদের লেখা আছে, দেখো
আদর্শ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল মুক্ত, আন্তঃআণবিক আকর্ষণ বল মুক্ত অণু থাকায় তারা পাত্রের দেওয়ালে অধিক জোরে কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে। আমি আবারও বলছি যে আমাদের আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের মধ্যে যেহেতু কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল মুক্ত অণু থাকার কারণে তারা হচ্ছে পাত্রের দেওয়ালে অধিক পরিমাণ জোরে চাপ প্রয়োগ করতে পারবে। কিন্তু যখন আমরা বাস্তব গ্যাসের জন্য আসব, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল যুক্ত অণু থাকায় তারা পাত্রের দেওয়ালে কম জোরে চাপ প্রয়োগ করতে পারে। আদর্শ গ্যাসের বেলা ছিল আকর্ষণ বল মুক্ত, আর বাস্তব গ্যাসের জন্য হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল যুক্ত অণু থাকায় তারা হচ্ছে পাত্রের দেওয়ালে কম পরিমাণে চাপ প্রয়োগ করতে পারবে। তাহলে এখান থেকে একটা থিম যদি মনে রাখবা যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়ে তার কিন্তু চাপের মানটা তত কমে। এই জন্য আমাদের বাস্তব গ্যাসের জন্য চাপের মানটা আমাদের হিসাব করা হয়েছে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। তো এখানে পিটা কে ছিল, এই পিটা ছিল যে আমরা আদর্শ গ্যাসের জন্য যে চাপটা হিসাব করতাম সেটা ছিল আমাদের পি। এখন তার সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা অ্যাড করলে আমাদের যে চাপটা পাবো সেটা হচ্ছে বাস্তব গ্যাসের চাপ। এখন তোমরা যদি লক্ষ্য করো আমরা পি এর সাথে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা যোগ করা হচ্ছে। এখন তোমাদের মাথা অথবা চিন্তা ভাবনা হবে পি এর সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যখন যোগ করব তখন তো তাহলে পি এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু সেটা না। আমরা বলছিলাম যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত বাড়তে থাকবে চাপের মান কিন্তু তত বেশি কমতে থাকবে। তার মানে এই পি এর সাথে যত বেশি আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করবে অ্যাড হবে, মূলত চাপের মানটা তত বেশি হ্রাস পাবে। আমরা আবার বলছি যে আমরা কোন একটা অনুসময়ের আন্তঃআণবিক আকর্ষণ বলটা যত বেশি বাড়বে চাপের মান কিন্তু তত বেশি কমবে। তাহলে এই যে পিটা ছিল আদর্শ গ্যাসের যে চাপ, তার সাথে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যত বাড়বে মূলত এই চাপের মানটা তত বেশি কমবে। এই জিনিসটাকে আমরা একটু সহজ করে বুঝাই তোমাদেরকে। তোমরা ইতিমধ্যে জানো যে সোডিয়াম যদি একটা মোল হয় তাহলে এখানে ইলেকট্রন কতগুলো থাকে, এখানে ইলেকট্রন থাকে হচ্ছে 11টা। কিন্তু যখন আমরা সোডিয়াম আয়ন বলি মানে প্লাস বলি তখন কিন্তু তার ইলেকট্রন থাকে 10টা। তাহলে তোমরা লক্ষ্য করো তো এই যে ইলেকট্রনের বেলা আমরা হিসাব করছিলাম যে সোডিয়াম যখন মোল ছিল ইলেকট্রন ছিল 11টা, আর তার ধনাত্মক চার্জের পরিমাণ যত বাড়ে মূলত তার ইলেকট্রন সংখ্যা তত বেশি কি পায়, হ্রাস পায়। ঠিক এখানেও আমরা মনে রাখবো যে আমাদের চাপের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত বাড়বে মূলত তার চাপের মানটা তত বেশি কমবে। তো এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হিসাব করা হয়েছিল এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তার মানে এই পি এর সাথে আমাদের এন স্কয়ার এ বাই ভি স্কয়ার রাশিগুলো আমাদের অ্যাড করলে মূলত হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের চাপটা পাবো। তাহলে এই প্লাস দ্বারা কিন্তু আমাদের চাপের মান বৃদ্ধি করা হচ্ছে না, এই প্লাসের সাথে যখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা অ্যাড করা হচ্ছে তাহলে তুমি বুঝবা চাপের পরিমাণটা কমতেছে। তার মানে হচ্ছে আমরা এই বাস্তব গ্যাসের জন্য আমরা দুই ধরনের ত্রুটি পেয়েছিলাম। নাম্বার ওয়ান ছিল হচ্ছে আমাদের আয়তনের ত্রুটি, এবং সেই ত্রুটিটা সংশোধন করার পর বাস্তব গ্যাসে আমাদের আয়তনটা ছিল ভি মাইনাস এনবি, ভি মাইনাস এনবি ছিল আমাদের আয়তন, এবং যে চাপের ত্রুটিটা ছিল তাকে সংশোধন করার পর আমরা চাপের মানটা পেয়েছিলাম পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার। এই হচ্ছে আয়তনের সংশোধন, এই হচ্ছে চাপের সংশোধন। এই সংশোধন করার পরে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এনআরটি। অর্থাৎ বাস্তব গ্যাসের জন্য আমরা একটা ইকুয়েশন পাবো পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইনটু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। অর্থাৎ আয়তন এবং চাপ সংশোধন করলে আমাদের হচ্ছে বাস্তব গ্যাসটি এই সমীকরণটি মেনে চলে, যাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এইটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে বাস্তব গ্যাস সমূহ এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মেনে চলে। কেন মেনে চলে সেটা আমরা তোমাদেরকে লক্ষ্য করে দেখাইছিলাম যে বাস্তব গ্যাসের জন্য আমাদের আয়তনের মানটা একটু কম হবে এবং চাপের মানটা একটু কম হবে। এই দুটো ত্রুটি সংশোধন করলে আমাদের মূলত বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতে আচরণ করবে এবং হচ্ছে এই সমীকরণটা মেনে চলবে। এখানে আমরা একটা জিনিস পরিচয় জানবো, সেটা হচ্ছে এ বি এবং হচ্ছে এর পরিচয়টা আমরা একটু দেখবো। দেখো বলা হচ্ছে এইটা কি, দেখো তো
এইটা হচ্ছে আমাদের যে বাস্তব গ্যাসের অণুসমূহ আছে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ জনিত বলের মান। অর্থাৎ এই যে অণুসমূহ তাদের মধ্যে একটা আন্তঃনবিক আকর্ষণ বল ছিল, সেই আকর্ষণ বলের মানটা হিসাব করা হয় কাকে দিয়ে? এ দিয়ে। এবং যার এককটা তোমরা মনে রাখবা, এমসিকিউতে আমাদের আসে অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 2। আমাদের যে অণুসমূহের আন্তঃনবিক আকর্ষণ বল আছে তাকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো? এ দ্বারা। এবং সে এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার এবং হচ্ছে মোল ইনভার্স 2। এবং যে আমাদের স্মল বি আছে এটি হচ্ছে আমাদের গ্যাসের অণুসমূহের মধ্যকার আয়তন। আমাদের এই যে অণুসমূহ ছিল এই অণুসমূহের আয়তনটাকে আমাদের হিসাব করা হয়েছিল স্মল বি, এবং যার একক হচ্ছে লিটার পার মল। তো দুইটা এককটা আমরা আবার বলি। এ হচ্ছে অণুসমূহের মধ্যকার আন্তঃনবিক আকর্ষণ বলের মানটা, এবং বি হচ্ছে আমাদের অণুসমূহের আমাদের আয়তন। তাহলে আমরা আবার একটু বলি যে আমরা যে বললাম বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি করে, তার মূলত ত্রুটি ছিল হচ্ছে দুইটি। একটা হচ্ছে আমাদের আয়তনের ত্রুটি, দেন হচ্ছে আমাদের চাপের ত্রুটি। এই দুটো ত্রুটি সংশোধন করার পর আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে বি স্কয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়ালটা হচ্ছে আমাদের এনআরটি। তাহলে এই জন্য আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণটা মেনে চলে, আর বাস্তব গ্যাসটা হচ্ছে আমাদের এই সমীকরণটা মেনে চলে। এখন পরীক্ষায় তোমাদের যে সিকিউ প্রশ্নটা আসে সেটা হচ্ছে মূলত এইভাবে যে আমাদের বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না তার মূলত কারণটা কি, তখন তোমরা হচ্ছে এই আয়তনের ত্রুটি এবং চাপের ত্রুটি ব্যাখ্যা করলে হয়ে যাবে। এবার এই রিলেটেড আমরা কিছু ছোট ছোট ম্যাথ করব, সেটা একটু দেখাই তোমাদেরকে। এই যে আমাদের ম্যাথে চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হয় যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য আমাদের ভ্যান ডার ওয়ালস যে সমীকরণটা আছে সেটা লেখো। ইতিমধ্যে তোমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দেখছো, এখন সেটা আমরা নির্ণয় করবো হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য। এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা মানে এন এর মানটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা এন এর মানটা যদি নির্ণয় করতে যাই, প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর লাগবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তোমরা জানো এম সমান হচ্ছে 44 গ্রাম, আর পার্শ্বতার একটা ভর দেওয়া হচ্ছে ডব্লিউ এর মান, সেটাও আমাদের 44 গ্রাম। তাহলে আমরা মোল সংখ্যা এন সমান কি জানি? ডব্লিউ বাই হচ্ছে এম, তার মানে হচ্ছে 44 ভাগ 44, এই কারণ হচ্ছে তার কত মোল? 1 মোল। তাহলে এন এর মান আমরা পেয়েছিলাম। এখন আমরা কি জানি বলতো? ভ্যান ডার ওয়ালস যে সমীকরণ সেটা কি জানি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ সেটা হচ্ছে আমাদের পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার ইন্টু হচ্ছে আমাদের ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে কত বলতো? এনআরটি। ঠিক আছে, তাহলে এই সমীকরণে আমাদের এন সমান যদি 1 বসা দিই, এন সমান 1 হলে তখন যে সমীকরণটা পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো 1টা বসা দাও তোমরা, সিম্পলি ক্যাচ করলে হয়ে যাবে। এখানে এন এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, এখানে হচ্ছে আমাদের এন এর মানটা 1, 1 ইন্টু বি, এখানেও আমাদের এন এর মানটা 1। এই যে তাহলে শেষ পর্যন্ত আমার সমীকরণটা পাচ্ছি যে পি প্লাস এ বাই ভি স্কয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমাদের আর কি। এটা হচ্ছে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তোমরা সিম্পলি হচ্ছে মন সংখ্যাটা বের করলেই হচ্ছে আমাদের কাজটা করে ফেলতে পারবো। আমরা আরো দুই একটা ম্যাথ দেখি। নেক্সট যে উদাহরণটা সেটা হচ্ছে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লেখার জন্য বলছে। তো তোমার প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে মোল সংখ্যাটা তোমরা বের করবা। তাহলে আমরা অক্সিজেনের আণবিক ভরটা দেখি। অক্সিজেনের আণবিক ভর এটা তোমরা সবাই জানো, এম সমান হচ্ছে আমাদের 32 গ্রাম, আর ডব্লিউ এর মানটা আমাদের দেওয়া আছে 64 গ্রাম। তাহলে মোল সংখ্যা এন সমান আমাদের দাঁড়াবে ডব্লিউ বাই এম, অর্থাৎ 64 ভাগ হচ্ছে 32 মানে হচ্ছে আমাদের কত মোল? 2 মোল।
এখন আমাদের ওই ভ্যান্ডালার সমীকরণে n এর মান 2 বসালেই 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান্ডালার সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি জানি বলতো? ভ্যান্ডার ওয়ালস হচ্ছে সমীকরণটা হচ্ছে আমাদের পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে কত বলতো? ভি স্কয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি। তাহলে আমরা n সমান যদি এখন 2 বসা দিই, এখানে আমাদের সমীকরণটা হবে পি প্লাস 2 স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার, তাহলে ভি মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে 2RT। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস 4a বাই হচ্ছে কত বলতো? ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে কত? 2RT। এই হচ্ছে আমাদের এই 64 গ্রাম অক্সিজেনের জন্য হচ্ছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। লাস্ট উদাহরণটা আমরা দেখবো, এটা হচ্ছে 16 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা বলছে। হিলিয়াম কিন্তু মূলত বাস্তব গ্যাস। আমরা বলছিলাম যে আমাদের দুটো নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তারা কিছুটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আমাদের এমসিকিউ তে আসতে পারে এই 16 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য তুমি আদর্শ গ্যাসের সমীকরণটা দেখো। এখানেও তোমাদের কাজ হচ্ছে আগে মোল সংখ্যাটা তোমরা বের করবা। তাহলে আমরা হিলিয়ামের আণবিক ভরটা লিখি। হিলিয়ামের আণবিক ভর সমান হচ্ছে তোমরা জানো 4 গ্রাম, আর আমাদের এখানে ভর দেওয়া আছে 16 গ্রাম। তাহলে মোল সংখ্যা n সমান দাঁড়াবে W/m, তার মানে 16 ভাগ হতে 4 ইকুয়ালটা হচ্ছে আমাদের কত মোল? 4 মোল। এখন আসেন আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা কি জানি বলতো? আদর্শ গ্যাসের সমীকরণটা তোমরা জানো যে পিবি ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি। তো জাস্ট হচ্ছে তোমরা n সমান কত বসাবা? 4 বসিয়ে n সমান যদি তুমি 4 বসা দাও তাহলে পিবি সমান কত পাবা? 4RT। শেষ। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো আসে এমসিকিউতে, তোমরা আসলে করে ফেলতে পারবা আশা করি।